রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ সহ ট্রাইব্যুনাল অধ্যাদেশের 20টি সংশোধনী অনুমোদন, আনা যাবে বিদেশি পর্যবেক্ষক আইনজ্ঞ। কিছু বিষয় আপনারা আগে থেকেই জানেন যে এই আইনে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান আছে। যে ইচ্ছা করলে প্রসিকিউশন, ডিফেন্স যে ইচ্ছা করবে আপনার ফরেন লয়ার নিয়োগ করতে পারবে। জুলাই আগস্ট গণহত্যার সুপ্রিম কমান্ডার সাবেক আইজিপি মামুন, কসাইয়ের ভূমিকায় ছিলেন জিয়া, 8 কর্মকর্তা শুন অ্যারেস্ট। প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উত্তরণে নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। বিমান যেন আত্মীয় পুনর্বাসন কেন্দ্র, আদালতের আদেশ এড়িয়ে সক্রিয় পতিত স্বৈরাচারের সিন্ডিকেট, প্রয়োজন হয় না যোগ্যতার। এবং বগুড়াতে মাস ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। কৃষক ন্যায্য মূল্য বঞ্চিত হলেও ভোক্তারা গুনছেন 3 গুণ বেশি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ করা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় 20টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বিচার কাজের শুনানির অডিও এবং ভিডিও সংরক্ষণ করতে পারবে ট্রাইব্যুনাল। তবে গণমাধ্যমের ক্যামেরা নেয়ার সুযোগ নেই। বিচার কাজের স্বচ্ছতা নিশ্চিতে বিদেশ থেকে আইনজ্ঞ ও পর্যবেক্ষক রাখার বিধানও রয়েছে এই অধ্যাদেশে। এছাড়া বাতিল হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে 6টি সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় 20টি সংশোধনীর প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বিচার কাজের শুনানির অডিও এবং ভিডিও সংরক্ষণ করতে পারবে ট্রাইব্যুনাল। তবে গণমাধ্যমের ক্যামেরা নেওয়ার সুযোগ নেই। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বাংলাদেশের বাইরেও কেউ অপরাধ করলে এই আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। বিচার কাজ পর্যবেক্ষণে বিদেশ থেকে আইনজ্ঞ ও পর্যবেক্ষক রাখার বিধানও রয়েছে এই অধ্যাদেশে। বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। বৈঠকে প্রতি বছর 18 ডিসেম্বর একসঙ্গে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। বাতিল করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। মুজিব বর্ষ উদযাপনের নামে 6 বছরে 1261 কোটি টাকা ব্যয় করেছে শেখ হাসিনা সরকার। বিষয়টি সভায় উত্থাপন করা হয়। সেই সঙ্গে এ নিয়ে চলতি অর্থ বছরে বরাদ্দ বাতিল করে উপদেষ্টা পরিষদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে তুলনা করা হয় বসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 8 পুলিশ ও সেনা কর্মকর্তার উপস্থিতিতে শুনানিতে এসব কথা বলে প্রসিকিউশন। পরে তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। কিছুদিন আগেও যাদের দায়িত্ব ছিল অপরাধীদের এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, আজ খোদ তারাই হাজির হয়েছেন অপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায়। বুধবার জুলাই আগস্ট গণহত্যায় গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ 8 জনকে।
যাদের নির্দেশে নিরাপত্তা জোরদার হতো, এবার তাদের নিরাপত্তার জন্যই বাড়ানো হয় পুলিশ পাহারা। প্রিজন ভ্যানে একে একে আসেন পুলিশের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়িতে গণহত্যা বাস্তবায়নকারী সাবেক ওসি আবুল হাসান, সাভারের হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মদতদাতা ওসি শাহিদুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও আয়নাঘরের জনক জিয়াউল আহসান সহ ৮ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা। পরে সবাইকে গ্রেফতার দেখানো হয়। এদিন এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। ঢোকার সময় কেউ থাকেন মাথা নত করে, কেউ আসেন মুখ ঢেকে। এজলাসে হাউমাউ করে কেঁদে ফেলেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল। আর জিয়াউল আহসান বলেন, কখনো আয়নাঘরে চাকরি করেননি তিনি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তুলে ধরেন জুলাই আগস্ট গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের পৈশাচিক ভূমিকার কথা। সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গণহত্যার সুপ্রিম কমান্ডার উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করেছে তদন্ত সংস্থা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ৮ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে পুলিশ বাহিনীর কথা ছিল জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করা, সেই পুলিশ বাহিনী কিনা জুলাই আগস্ট গণহত্যায় চালিয়েছে তাণ্ডব, করেছে নিপীড়ন, নির্যাতন। আজ তাই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এই প্রিজন ভ্যানে। কিন্তু এর মদতদাতা এবং নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এই প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা সম্ভব কিনা, সেই প্রশ্নই এখন সবার। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দায়িত্ব নেয়ার ১০০ দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তাদের দাবি, অর্থনীতি সহ দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করতে হবে ফ্যাসিবাদের দোসরমুক্ত। ক্ষমতা দীর্ঘায়িত না করে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পথে হাঁটবে বলেও প্রত্যাশা নেতাদের। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শপথের পরপরই রাষ্ট্র ব্যবস্থাকে জনমুখী করতে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেয় তারা। দায়িত্ব নেয়ার ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। তবে ১০০ দিন পেরিয়ে গেলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনজীবনে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে দৃশ্যমান সফলতা দেখা যায়নি। সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও বাধা রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতি। সরকার তারা যে মানুষের প্রত্যাশা অনুসারে যে কাজ করতে পারছে না, তার বড় কারণ তাদের তো ওই পলিটিক্যাল অথরিটি, যেটা তাদের একটা নৈতিক অথরিটি আছে, মোরাল অথরিটি আছে, কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন যুগে যাচ্ছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সকল অংশ। কিন্তু একটা স্টেটকে ফাংশন করানোর জন্য যে ধরনের অথরিটি, অভিজ্ঞতা, মেকানিজম দরকার, সেটা এই ধরনের একটা ব্যক্তিবর্গের সমন্বয়কে নিয়ে সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ব্যাপক সংস্কারে হাত দিলেও তা বাস্তবায়ন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। সকল সংস্কার কার্যক্রমের জন্য হয়তো আমরা সুপারিশমালা প্রণয়ন করতে পারবো, কিন্তু বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার জন্য একটা নির্বাচিত সরকারই লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 3 মাস পার হয়েছে,
লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রোডম্যাপ যদি ঘোষণা না হয়, বাজার পরিস্থিতির উন্নতি হবে না, সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং আমরা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, যার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে চাচ্ছি এবং অতি শীঘ্রই যাব। 3 মাসেও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদের দোষরমুক্ত করতে না পারাকে সংকট হিসেবেই দেখছেন তিনি। এবং দেশে বিদেশে বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে করে অন্তর্বর্তী সরকার সফল না হয়। সেই প্রচেষ্টা প্রথম থেকে চালু ছিল, এখনো আছে। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার যেন আরও একটু সাবধান হয়, আরও একটু সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে একটি নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যত দ্রুত নির্বাচিত সরকারের দিকে আমরা যেতে পারি ততই মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিমানের কর্মকর্তাদের সন্তানরা আবেদন করার যোগ্য হলেই ছাড়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্লাইং আওয়ার কম থাকলেও পাইলট সিলেকশন তালিকায় তাদের রাখা হয় উপরে, আর অভিজ্ঞদের বাদ দেয়া হয় নানা অজুহাতে। পতিত স্বৈরাচারের আমলে তৈরি হওয়া এ সিন্ডিকেট এবারও আদালতের রিটের জবাব না দিয়ে ক্যাডেট পাইলট নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে। জানা গেছে এবারও 6 জন বিমান কর্মকর্তার সন্তানদের নিয়োগ দিতে সরব সিন্ডিকেট। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ট্রেনিং শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে পাইলট হিসেবে জয়েন করেন এই ভুক্তভোগী। গত বছর বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি ছেড়ে শুরু করেন প্রস্তুতি, কিন্তু সে আশায় গুড়োবালি করে দেয় সিন্ডিকেট চক্র। বিজ্ঞপ্তি দিলেও ডাকা হয়নি কোনো প্রার্থীকে, আর বাতিল করার ঘোষণাও দেয়নি বিমান। এটার ক্যান্সেলেশনের কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো নোটিফিকেশন ছিল না, কিচ্ছু ছিল না। 2024-এর এপ্রিলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিমান। এবারও আবেদন করেন এই ভুক্তভোগী সহ বেশ কয়েকজন অভিজ্ঞ পাইলট, কিন্তু যোগ্যতা থাকার পরও মেলেনি সাইকোমেট্রিক ও সাইকোঅ্যাক্টিভ পরীক্ষার ডাক। ভুক্তভোগীরা অভিযোগ করেন আন্তর্জাতিক মানসম্পন্ন জিইডি সার্টিফিকেটের সাবজেক্ট উল্লেখ নেই বলে তাদের বাদ দেয়া হয়। জিইডির যে সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একসাথে করা, এইটা নিয়ে তারা বলতেছে যে না, সার্টিফিকেটে নাকি আলাদা করে লিখতে হবে সায়েন্স, ফিজিক্স। এটা কি কখনো সম্ভব? খালি ফিজিক্স লিখতে তো আমার বায়োলজিও লিখতে হবে। সেপ্টেম্বরে আদালতে রিট করেন ভুক্তভোগীরা। রিটে এই 8 ভুক্তভোগী পাইলটের পদসংখ্যা শূন্য রাখার নির্দেশ দেয় আদালত। ভুক্তভোগীরা অভিযোগ করেন বিমানের পাইলটদের ছেলে মেয়ে ও আত্মীয়দের নেয়ার জন্যই এই অজুহাত আর অনিয়মের আশ্রয় নিয়েছে কর্তৃপক্ষ। সিলেক্টেড হয়ে গেল, তার মানে কি আপনার 11টা পোস্ট ফুলফিল হয়ে গেল, আর 11টা পোস্ট যদি ফুলফিল না হয় তাহলে কি হইল? নিচে পজিশন বেশি থাকলো, তার মানে তার ছেলের ঢোকার চান্স বেশি। অভিযোগের এই সত্যতা বেরিয়ে আসে দেশ টিভির অনুসন্ধানে। এবারের নিয়োগে আবেদন করেছে বিমান কর্মকর্তাদের ছেলে মেয়ে ও স্ত্রী সহ 6 জন। ক্যাপ্টেন ইশতিয়াকের ছেলে সাদিক হোসেনের ফ্লাইং আওয়ার কম ও ট্রেনিংয়ে ভালো ফলাফল না থাকলেও সাইকোঅ্যাক্টিভ ও সাইকোমেট্রিক টেস্টে জায়গা পায় প্রথম স্থানে, আর দ্বিতীয় নম্বর তালিকায় জায়গা পায় বুশরা সিদ্দিকা, যিনি ফার্স্ট অফিসার আব্দুল কাদের চৌধুরীর স্ত্রী। আরও রয়েছে ক্যাপ্টেন SM বেলালের ছেলে ও ফার্স্ট অফিসার রাফসানের ছোট ভাই মোহাম্মদ শাহেক। এছাড়া ক্যাপ্টেন হাসনাইন চৌধুরীর মেয়ে সামরিন চৌধুরী ও ক্যাপ্টেন শাহ শাহেদ ইকবালের মেয়ে তাসফিয়া ইকবালও। এরই মধ্যে আদালতের নির্দেশ উপেক্ষা করে 23 নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ডাক পেয়েছে 5 জন। রিটকারী আইনজীবী বলছেন আদালতকে কোনো জবাব না দিয়ে শূন্য পদে বহাল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমান একটা অজুহাতে যে তাদের সার্টিফিকেটে ফিজিক্স লেখা নাই, যেটা কখনো সার্টিফিকেটে লেখা থাকে না ওদের ডিগ্রির সঙ্গে। তো তারপরে কোর্ট এটা স্যাটিসফাই হয়ে আমাদেরকে রুল দিয়েছিলেন 4 সপ্তাহ, আর 8টা পদ ভ্যাকেন্ট রাখতে বলেছিলেন এই পিটিশনারদের জন্য। এখন যদি ওদের জন্য পদ খালি না রাখে, অর্থাৎ কোর্টের আদেশ যদি ভায়োলেট করা হয়, তখন অবশ্যই আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব, আমাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলব। আর এসব অনিয়মের মূল হোতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক, ডিরেক্টর অ্যাডমিন মতিউল ইসলাম চৌধুরী, বর্তমান এমডি ডক্টর শফিকুর রহমানের শ্যালক ক্যাপ্টেন তাপস। তবে এসব অভিযোগের বিষয়ে বিমানের এমডি ডক্টর শফিকুর রহমানের কাছে গেলে তার দেখা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করেও তাকে ফোনেও পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত সিনেমা হলের ভেতরের এক ছাপাখানা থেকে বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে পুলিশ। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাঠ্য বই ছাড়াও সৃজনশীল ও মননশীল বই সহ নানা ধরনের নকল বই ছাপা হতো এ ছাপাখানায়। নকল বই ছাপার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাপাখানার চারপাশে নকল বইয়ের ছড়াছড়ি। রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত মুক্তি সিনেমা হলের ভেতরের ছাপাখানায় এটি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে নকল বই ছাপা হয়। বুধবার গভীর রাতে পুলিশি অভিযানে ছাপাখানা থেকে বিভিন্ন শ্রেণীর বোর্ড বই, বাংলা একাডেমির অভিধান সহ বিপুল পরিমাণ সৃজনশীল ও মননশীল নকল বই জব্দ করা হয়। সাধারণ জ্ঞানের বইয়ের লেখক জুবায়ের আহমেদ জানালেন কেমন করে ছাপাখানার সন্ধান পেলেন। 7-8 মাস ধরে চেষ্টা করে আমরা কিছু লিঙ্ক বের করলাম যে বইটা কোত্থেকে যায়। তখন আমরা নিজেরা নকল লাইব্রেরিয়ান সেজে নকল বইয়ের অর্ডার করি এবং 5-7 দিন দাঁড়িয়ে থেকে দেখি যে একটা লোক এসে এইভাবে বইগুলি দিয়ে যায়। আমরা নিশ্চিত হই যে সেই নকল বইগুলি এভাবে দেয়। এখানে আসার পর দেখলাম বিশাল নকলের সাম্রাজ্য, পুরো একটা সিনেমা হল, সেখানে তার নকলের কারবার। এবং আমরা ভেবেছিলাম আমাদের বইগুলি নকল হয়, এখানে হেন কোনো বই নাই যেটা নকল হয় না। আমাদের ধারণা 200 থেকে 300 পাবলিকেশনসের সব নামকরা বইগুলি এখান থেকে নকল হয়। অসাধু ব্যবসায়ী চক্রের বিচার দাবি করেন প্রকাশনা সংশ্লিষ্টরা। এই এক লোক আমাদের 200 থেকে 250 লোকের বই সে একাই সারা বাংলাদেশে সেল করে। আমরা চাই এই লোকের সর্বোচ্চ যেন একটা শাস্তি হয়, আর কেউ যেন আপনাদের মাধ্যমে এটা সবাইকে জানাতে চাই, কেউ যেন সাহস না করে। নকল বই ছাপানোর অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। আসার পরে এখানে দেখতে পাই যে আমার 5 জন শ্রমিক অর্থাৎ কর্মচারী, এই কারখানার কর্মচারী 5 জনকে পাই। তো নেওয়ার পর তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তারা এখানের কর্মচারী। তো আমার সাথে যে কে প্রকাশনীর জুবায়ের ভাই ছিলেন বা আরও 2 প্রকাশনীর ভাই ছিলেন, তো তারা দেখলেন যে তাদের 3 প্রকাশনী বা পরবর্তী আরেকটা 4 প্রকাশনীর বই এখানে পাওয়া গেছে। তো এখন সেই বইগুলো সহ আমার যে ইনস্ট্রুমেন্ট আছে এবং যে নকল করার যে কপিরাইট করার যে কাগজ বা কালি আমরা সেগুলো জব্দ করছি। এখন আইনি প্রক্রিয়া যেটা বলবেন সেটা হলো যে আমাদের থানায় যাওয়ার পরে বাদী যারা 4 জন আছেন তো তারা কি করবেন। এখন আমরা আপাতত অভিযোগ আছে, এখন মামলাটা আসলে থানায় যাওয়ার পরে অফিসার ইনচার্জ সাহেব ব্যবস্থা নেবেন যে আসলে কোন আইনে কি করা যাবে। বই নকলের সঙ্গে জড়িতদের দমনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। হেমন্তের সকালে হিম বাতাস এবং ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে উত্তরের জেলা লালমনিরহাটের শীতের আগমনী বার্তা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, জেলায় কুয়াশা পড়তে শুরু করেছে কিনা এবং জীবনযাত্রায় কেমন প্রভাব ফেলছে সব মিলিয়ে জানাবেন। আসলে এই হেমন্তের সকালে কিন্তু এই ঘন কুয়াশা না থাকলেও যে হালকা কুয়াশা এবং হিম বাতাস উত্তরের জেলা লালমনিরহাটে শীতের আগমনী বার্তা আসলে দিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু দিনের বেলার দুপুর বেলার দিকে কিছুটা গরম অনুভূত হলেও সকালে এবং রাতে কিন্তু হালকা বাতাস এবং সকালবেলার যে ঘন কুয়াশা আছে সেই ঘন কুয়াশা আসলে জানান দিচ্ছে যে লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে শীত আসছে এবং এরই মধ্যে কিন্তু নবান্ন আসলে আসতে শুরু করেছে। আসলে এই শীতের সাথে সাথে কিন্তু আবহাওয়ায় বেশ পরিবর্তন এসেছে। সব মিলিয়ে ঘাসের ডগায় যে কুয়াশার বিন্দু জমা হচ্ছে এবং সূর্য উদয়ের সাথে সাথেই এই শিশির কণা আসলে দূরে সরে যাচ্ছে এবং এই সময়ের সাথে সাথে এই শিশির কণা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে আবহাওয়া এবং সকালের এবং সন্ধ্যার আবহাওয়া এই অঞ্চলে জানান দিচ্ছে যে শীত আসতে কিন্তু আসলে ঢের দেরি নেই। এই শীতকে উপলক্ষ করে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই অঞ্চলের মানুষজন কিন্তু তাদের পোশাক পরিচ্ছদেও কিছুটা
পরিবর্তন এনেছে, অর্থাৎ হালকা গরম পোশাক সকালে এবং সন্ধ্যার পরে, বিশেষ করে রাত্রে কিন্তু আসলে তা পরিধেয় করতে হচ্ছে। এছাড়া লালমনিরহাটের হাসপাতালগুলোতে অর্থাৎ বেসরকারি ক্লিনিক এবং লালমনিরহাট সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে হেমন্তের সকালে হিম বাতাস এবং হালকা কুয়াশা এবং ঘাসের ডগায় যে শিশির জমা হচ্ছে, এই সব কিছু মিলে যে পরিবেশের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আসলে শীতের আগমনীর বার্তা আসলে দিয়ে যাচ্ছে উত্তরের জেলা লালমনিরহাটে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের আগমনী বার্তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানীর মৌচাকের লিলি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগত রাতে ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। ফিজিওথেরাপি পেশায় বৈষম্য নিরসনের দাবিতে বুধবার গভীর রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশনে নেমেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্য উপদেষ্টার দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বুধবার গভীর রাতে আমরণ অনশনে অজ্ঞান এক শিক্ষার্থী। চাকরি ও কলেজের দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ ব্যানারে শুরু হয় এ কর্মসূচি। বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন এবং সব সরকারি হাসপাতালে প্রথম শ্রেণী পদে নিয়োগের দাবি জানায় আমরণ অনশনকারীরা। ওনারা আমাদেরকে আজকেও আশ্বাস দিয়েছেন যে আজকে সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা আসবেন, ওনার মিটিং আছে, মিটিং শেষ করে উনি আসবেন, এসে উনি আমাদের সাথে একটা ডিসিশনে যাবেন। তো উনি আমাদের সাথে কোনো ডিসিশনে না বসা পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি যে আমরা চাই সেবা প্রদান করতে, কিন্তু সেবা প্রদান করার কোনো রকম সুযোগ আমাদের করে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা আরও জানান, স্বাস্থ্য উপদেষ্টা কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চলবে এ কর্মসূচি। আমাদেরকে সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই আমাদের প্রাইমারি লেভেলে, টারশিয়ারি লেভেলে প্রতিটি সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। আমার বাবা যদি আজকে অসুস্থ হয়ে যায়, আমি তাকে টাকা খরচ করে একটা প্রাইভেট জায়গায় আমি তাকে চিকিৎসা নেওয়াতে পারবো না, ফিজিওথেরাপি দিতে পারবো না। আমার অবশ্যই সরকারি হসপিটালে যেতে হবে, কিন্তু সেখানে কোনো ফিজিওথেরাপিস্ট নাই, আমি চিকিৎসা পাচ্ছি না। তো যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে এসে আমাদেরকে বলতেছেন, পজিটিভ বার্তা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। দাবি পূরণে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা আন্দোলনকারীদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এক মাস ব্যবধানে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা বগুড়াতে দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। মৌসুমে কৃষকের বিক্রি করা দামের 3 গুণ বেশিতে এখন বিক্রি হচ্ছে বাজারে। মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলুর দাম বাড়ালেও নজর নেই প্রশাসনের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। অস্থির দেশের আলুর বাজার। এবার মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণহীন আলুর বাজার। আলু তোলার মৌসুমে কৃষক যে দাম পেয়েছে তার তুলনায় প্রায় 3 গুণ বেশিতে বাজারে চলছে বিকিকিনি। এক মাস ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। পাইকারিতে 68 আর খুচরায় 75 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে হিমশিম খাচ্ছে সব শ্রেণীর পেশার মানুষ। গত মাসে আমরা যে আলু কিনলাম 55 টাকা কেজি, সেটা এখন কিনতে হচ্ছে খুচরা বাজারে 70-75 টাকা কেজি। নিম্ন আয়ের মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে এই অবস্থায় বাজার যদি এভাবে আরো কিছুদিন চলে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ মূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানি করা হলেও অধিক মুনাফার জন্য আমদানিকারকরা বিক্রি করছেন বেশি দামে। আমাদের হাতে তো এরকম কিছু থাকে না, সব তো এখন এলসির উপর নির্ভর করে, যত বেশি আমদানি হবে তত দাম কমবে। 100 কেনা কেজি গেছে 8 টাকা খরচ, এই বলে আপনি পড়ালে 65, তাহলে আমরা কেন দাম পারলাম বলেন? থেকে হচ্ছে বাংলাদেশের মধ্যে বগুড়া রাজাবাজার যে মালটা আছে, এই মালটা যদি তারা সীমিত লাভ 1 থেকে 2 টাকা লাভে যদি বেচে, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ আনা সম্ভব। বাড়তি দামের জন্য হিমাগার সংশ্লিষ্টরা দুষছেন মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটকে। আর ন্যায্য দাম না পাওয়ায় আক্ষেপ কৃষকের। আমি এই বিএডিসি সরকারি বীজ, আলুর বীজ মনে করেন কিনেছি
70-80 টাকা কেজি, 85 টাকা পর্যন্ত। আর এই বিরাগ হচ্ছে আপনি 110 টাকা। অতি বর্ষার কারণে সবজি ফেল করছে, সবজি ফেল করার কারণেই আলুর উপর প্রভাব পড়ছে। মুসলিমে যারা অরিজিনাল যারা ব্যবসায়িক তাদের তো খুব একটা আলু নাই, আলু আছে সাধারণত মুসলিম একজন, যার জন্য বেশনি আলাদা হচ্ছে যে আপনার হচ্ছে কম, কিনলে আলাদা হচ্ছে বেশি। সদিচ্ছা থাকলেও জনবল সংকটে নিজেরাই নাজেহাল বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরও আলুর দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা যদি আমরা একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই মুনাফার যে প্রবণতা ব্যবসায়ীদের, এটি কমে যাবে। আর আমাদের ভোক্তা অধিকারের আপনারা জানেন যে আসলে আমাদের জনবলের অনেক সংকট। কৃষকের মাঠ থেকে ভোক্তার হাত পর্যন্ত পণ্য পৌঁছাতে সরবরাহ ব্যবস্থায় সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে তাগিদ সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধান চাষ করে কৃষকের দুর্গতির যেন শেষ নেই। উৎপাদন খরচ আর বাজার দরের ফারাকে লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রান্তিক পর্যায়ে ধান সংরক্ষণের ব্যবস্থা না থাকার সুযোগ নেয় মধ্যস্বত্বভোগী, যার প্রভাব চালের বাজারে। সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। কাজী শাহেদের প্রতিবেদন। ধান আবাদ করে বছরের পর বছর লোকসান গুনছে প্রান্তিক চাষিরা। বর্তমান বাজার দরে লাভ তো দূরে, ওঠে না উৎপাদন খরচই। দেখে নেওয়া যাক ধান আবাদে বিঘা প্রতি একজন প্রান্তিক চাষির খরচের গড় হিসাব। ধানের বীজ থেকে চারা উৎপাদন ও রোপণ পর্যন্ত খরচ ৩,০৫০ টাকা। পরিপক্ক হওয়া পর্যন্ত নিড়ানি, সার ও কীটনাশক খরচ ৬,২৬০ টাকা। ধান কাটা ও মাড়াইয়ে খরচ ৫,৮০০ টাকা। সব মিলিয়ে বিঘা প্রতি ধান উৎপাদনে প্রান্তিক কৃষকের খরচ হয় ১৫,১১০ টাকা। আর যারা গভীর নলকূপ ছাড়া ডিজেল চালিত স্যালো মেশিনে সেচ নিয়ে থাকেন, তাদের সেচ খরচ ৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া হিসেবে ধরা হয়নি কৃষকের নিজস্ব শ্রমের মূল্য। ১ বিঘা জমিতে সাধারণত ধান হয় ২০ থেকে ২৫ মণ। গড় উৎপাদন ২২ মণ ও প্রতিমণ ধানের দাম ৬৩০ টাকা ধরলে ২২ মণ ধানের মূল্য দাঁড়ায় ১৩,৮৬০ টাকা। এছাড়া বিঘাপতি খড় বিক্রি করে পাওয়া যায় আরও ১২০০ টাকা। মোট বিক্রি হচ্ছে ১৫,০৬০ টাকা। তাহলে লোকসান দাঁড়ালো ৫০ টাকা। আমার গায়ে খাটা আর খাওয়া, এই ছাড়া আমার কিছু নাই। লাভ করছে ব্যবসায়ী। এখন ধরেন যে বাড়িতে খাইতেও হবে, বরঞ্চ একসাথে লাগছে না, ধীরে ধীরে লাগে বলে করা। কৃষি ও অর্থনীতিবিদরা বলছেন, উপকরণের দাম বাড়তি হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন আছে, যার প্রভাব পড়ছে উৎপাদনে। এছাড়া কৃষক ফসল ধরে রাখতে না পারার সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষক যে সারটা পাচ্ছে, যে ইউরিয়াটা ইউজ করছে, সেটা না হয় আমি দেখলাম ঠিক আছে, কিন্তু টিএসপি পটাশ যেগুলো ইউজ করছে, তার যে গুণগত মান, যে পরিমাণ ওর ইনগ্রেডিয়েন্ট থাকার কথা, সেটা সে থাকছে না। কৃষকরা এরা তো নিম্ন আয়ের মানুষ, তারা সব ফসলটা ধরে রাখতে পারে না। যদি তারা ফসলটা ধরে রাখতে পারতো, সংরক্ষণ করতে পারতো, তাহলে এটা কিছুদিন পরে বিক্রি করলে বেশি দাম পেত। সরকারি ধান সংগ্রহ অভিযান কৃষককে কিছুটা স্বস্তি দিতে পারে, তবে সংগ্রহ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথা বলছেন এই অর্থনীতিবিদ। এই ধরনের ক্ষেত্রে সরকার যদি আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, সরাসরি কৃষকদের কাছে যে এটা সংগ্রহ করা উচিত। অ্যাটলিস্ট তাদের ধানটা দেখে এসে তাদেরকে বলে দেবে, হ্যাঁ ঠিক আছে, এই ধানটা চলবে, তুমি গুদামে দিয়ে আসো। ধান সংগ্রহ অভিযানের আগে প্রচারণার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাঠের সোনালী ধান কৃষকের মুখে হাসি ফোটালেও দাম নিয়ে আছে অসন্তুষ্টি। কৃষকরা বলছেন, সেচ, বীজ এবং সার নিয়ে যে সিন্ডিকেট, সেটি দূর করা গেলে পারে এই মাঠের ধান বাজারে গেলে তারা ভালো দাম পাবেন। এতে করে ধান চাষে আগ্রহ বাড়বে চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২টি চা বাগানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অর্থের অভাবে দিশেহারা শ্রমিকরা পালন করছেন কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুঠির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম রপ্তানি পণ্য চা, অথচ এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা প্রায় সময়ই কাটান মানবেতর জীবন। দিনরাত কাজ করেও বেতনের জন্য আন্দোলন করতে হয় তাদের।
মজুরি না পাওয়ায় 2.5 মাসেরও বেশি সময় ধরে কঠিন সময় পার করছেন মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা। কোম্পানিটির 12টি চা বাগানে কাজ করেন প্রায় 17,000 শ্রমিক। দীর্ঘ সময় ধরে বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চলা দুঃসহ হয়ে পড়েছে তাদের। একবেলা না খেয়ে আমরা থাকতে পারি, কিন্তু সন্তানদেরকে তো না খেয়ে থাকতে দেওয়া যায় না। কোনো ডিসি ইউনিয়ন কোনো কেউ আমরা এখনো পর্যন্ত কেউ কিছু সাহায্য দিছে না। আমরা এভাবে কিভাবে চলবো? আমরা 10 সপ্তাহ কাজে নাই, কাম নাই, আমার বাচ্চা কাচার স্কুলে পড়াইতে পারি না। স্কুলে তারা মাস্টাররা তারা বার করে দিতে আসে। দ্রুত বেতন ও রেশন না দিলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত কমিটির। 10 সপ্তাহ ধরে যাবত আমাদের কোনো পেমেন্ট নাই, কোনো আমরা রেশন পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদের কোনো সমাধানে আসছে না। যদি আমাদের পেট পিঠে খানি নাই, বাচ্চা কাচ্চাকে আমরা দিতে পারছি না। এনটিসির বাগান ব্যবস্থাপনা কমিটির দুর্বল ব্যবস্থাপনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এদের বাচ্চার 3 বেলার মধ্যে 1 বেলা কোনো খাবার দিতে পারে না, এমন অবস্থা চা বাগান হয়েছে। প্রায় 400 কোটি টাকা লোন যে মিসম্যানেজমেন্টের কারণে যে বাগান আজকে অধঃপতনের কারণে গেছে, এটার দায়িত্ব শ্রমিকরা না। প্রেমনগর চা বাগানের ব্যবস্থাপক জানান, কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কৃষি ব্যাংকও চালানের টাকা সেটা লোন দেয়, আবার লোন করে বাগান চালায়। কৃষি ব্যাংক আসলে অকশনের মাধ্যমে কিন্তু টাকাটা সে সংগ্রহ করে, যার জন্য তারা কৃষি ব্যাংকে লোন দেবে না, তাদের অবশ্যই তারা সম্ভব না। শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। একই সাথে ভয়াবহ লোকসানের মুখে পড়বে চা শিল্প, এমন শঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি নভেম্বর মাসে। মোট 39 মৃত্যুর 14 জনই মারা গেছেন এ মাসে। ডেঙ্গুতে মোট মৃত্যুর 49% নারী, যা সংখ্যার হিসেবে 20 জন। এছাড়া 15 জন পুরুষ এবং 4 জন শিশুর মৃত্যু হয়েছে এবছর। ডেঙ্গুতে মারা যাওয়া বেশিরভাগই হেমোরেজিক সিন্ড্রোম ও ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে অক্টোবর মাসে, যার সংখ্যা 1430 জন। আর চলতি বছর নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে বন্দরনগরীর বাসিন্দারা। 39 জনের মধ্যে নভেম্বর মাসের 18 দিনেই মৃত্যু হয়েছে 14 জনের। এছাড়া সেপ্টেম্বরে 11 আর অক্টোবরে 9 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু নিয়ে কাজ করা চিকিৎসক জানান, ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠেকাতে গবেষণায় তাগিদ দেন তিনি। একটা নতুন নিউ ভ্যারিয়েন্ট যেটা পাওয়া গেছে কসমোপলিটনস, এই ভ্যারিয়েন্টটার জন্য যে রোগীরা অতিরিক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তীব্রতা বেড়ে যাচ্ছে, এটা বলার পিছনে আমাদের আরও ভবিষ্যতে গবেষণার বিষয় আছে। পুরুষের চেয়ে নারীরা দেরিতে হাসপাতালে আসছেন বলে জানান এই চিকিৎসক। গ্রামের মহিলা হোক এবং শহরে অনেকে বাসা বাড়িতে থাকছেন, প্রথম 1-2 দিন দেখছেন যে জ্বরটা কেমন, হয়তো ভাবছেন না ডেঙ্গু হয়েছে, 3 বা 4 বা 5ম দিনে এসে হাসপাতালে আসছে খারাপ অবস্থা নিয়ে, সেক্ষেত্রে তাদের মৃত্যুর হার বেশি বেড়ে যাচ্ছে। আক্রান্ত রোগীরা একদম শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতালের পরিচালক। এ পর্যন্ত যে রোগীগুলো মারা গেছে তারা কিন্তু আমাদের এখানে আসে প্রায় শেষ পর্যায়ে, লাস্ট স্টেজে। যেমন ডেঙ্গুর সাথে যাদের লাঙে যদি পানি থাকে, পেটের মধ্যে যদি পানি থাকে, তাদের প্লাটলেট কাউন্ট খুব কমে যায় অথবা প্রস্রাব দিয়ে রক্ত যায়, এই সমস্ত রোগীগুলো আমাদের এখানে যখন শেষ পর্যায়ে আসে তখন এদেরকে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। এদিকে সিভিল সার্জন জানান, মহানগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ জেলার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। লোহাগাড়া, বাঁশখালী, সাতকানিয়া উপজেলাগুলো আক্রান্ত হার বেশি, সেই উপজেলাগুলোতে আমরা স্বাস্থ্য শিক্ষা জোরদার করার জন্য বলেছি এবং যে রোগীগুলো পাওয়া যাচ্ছে ওদেরকে দ্রুত গতিতে রোগ নির্ণয় করে ট্রিটমেন্টের আওতা আনার জন্য আমি ওদেরকে অনুরোধ করেছি। এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3689 জন। সরকারি, বেসরকারি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 127 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।